জুলফিকার জেহেরকে দেখিয়ে গা জ্বালানি হাসি হেসে দিয়ে বলে, জেনি যখন গেছিস আমাকে ভালো করেই তো চিনিস, প্রশ্ন কেন করতে আসিস বারবার? আমি কি তোকে কিছু বলবো নাকি? তুই আমার থেকে সব কেড়ে নিলেও একদিন আমি তোর থেকে সবকিছু কেড়ে নেব। পারবি না, কারণ জানিস? কারণ তুই আমার সব দিক কেড়ে নিতে চাস। আমি তোকে আমার একটা দিক দিতে গেলে তোর লাগে আরো একটা দিক। আমি তোকে আমার সম্পত্তি দিলে তুই নিতে চাস আমার জীবনটাই। তাহলে তোকে জিততে দেই কি করে? তুই রাশিকে ভালোবাসিস না জুলফিকার, তুই ওকে আমার থেকে ছিনিয়ে নিতে বিয়ে করেছিস শুধু। জুলফিকার এবার জেহেরের গলা টিপে ধরে বলে, প্রথমত ওর নাম রাশি না, ওর নাম ফালাক রাশমিনা। আর দ্বিতীয়ত ও এখন আমার বউ, মানে তোর ভাবি। ভাবিকে মাতৃ স্নেহে দেখ, বাজে নজরে দেখবি না, তাহলে ভাই হয়েও তোর চোখ আমাকে উপড়ে ফেলতে হবে। জেহের এবার ছটফট করছে। জুলফিকারের বলিষ্ঠ দেহের সাথে জেহের পেরে উঠবে না। জুলফিকার অনেক কঠিন কঠিন পরিশ্রম করে শরীর বানিয়েছে। জুলফিকারের শরীরে যে শক্তি, সেই শক্তি জেহেরের শরীরে নেই। তাই তো জুলফিকারের পেছন থেকে আঘাত করে জেহের, আর জুলফিকার সে সব সময় সামনে থেকেই আঘাত করে। জেহেরের কষ্ট হচ্ছে দেখে জুলফিকার গলা ছেড়ে দেয়। জেহের হাঁটু গেড়ে বসে গলা ধরে রাখে। জুলফিকার যেতে যেতে বলে, আমার বউ এমন এক পবিত্র নারী যে তোর অপবিত্র ছাওয়াকে সমর্থন করবে না। ও দেখতে লাজুক শুধু আমার ভালোবাসায়, কিন্তু তোর নিষিদ্ধ চাওয়ায় সে তোকে আমার থেকেও বিষাক্ত করে দেবে। তোর সত্যিটা জানলেও তোকে ঘৃণা করবে জুলফিকার। জুলফিকার পেছনে ঘুরে জেহেরের মুখের দিকে তাকিয়ে শুষ্ক হেসে বলে, ও আমাকে ঘৃণা করলেও আমার হয়েই থাকবে, কারণ ও এখন আমার মেহবুবা। তোর মেহবুবাকে আমি তোর থেকে আলাদা করবই করব। চেষ্টা করে দেখ, পারবি না তুই? নারী একবার কোনো পুরুষে আটকে গেলে তার ছলনায় কঠিন হতে পারে, নিজেকে লুকিয়ে বাঁচতে পারে, কিন্তু অন্য পুরুষে আসক্ত হতে পারে না। এটাই আমার মেহবুবার সর্বশ্রেষ্ঠ গুণ। জুলফিকার চলে যেতেই জেহের রাগ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আজকেই তোর আসল রূপ আমি রাশির সামনে আনবো, তারপর দেখি তোর বউ কিভাবে তোর কাছে থাকে। জুলফিকার ঘরে এসে আশেপাশে তাকালো, দরজাটা লাগিয়ে দিয়ে নিজের কাজ করতে ব্যস্ত হলো। মির্জাফরকে কল করে জুলফিকার। মির্জাফর ধরতেই জুলফিকার বলে, জেহেরকে জামিন করিয়েছে কে? জানা যায়নি গুরু। আমি ভেবেছিলাম সে এবার ধরা দেবে, কিন্তু ধরা দিল না। দিবেও না। এতটা আত্মবিশ্বাস কেন? জেহেরের হেরে যাওয়া মানেই তো সে হেরে যাওয়া। তাহলে জেহেরের হেরে গেলে তো সে কেন ধরা দেবে? আমাদের এই পরিশ্রম তাহলে কিসের জন্য? জেহের সত্যি সত্যি ফারাককে ভালোবাসে। জুলফিকার থ হয়ে গেল, অবাকের সাথে বলে, তাহলে কি হবে? জেহের কখনোই চাইবে না ফারাকের কিছু হোক, তাই ও ফারাকের জীবনটাকে ঝুঁকিতে ফেলবে না। ওর চক্রান্ত ও পাল্টেছে, এটা আমি হরফ করে বলতে পারি। তাহলে তুমিও খেলাটা পাল্টে দেও। নতুন করে ভাবতে হবে সবকিছু। কি করতে চাইছো? ছোটখাটো অ্যাক্সিডেন্ট। কার? আমার নিজেরই, তারপর স্মৃতি ফিরে পাগল জীবন থেকে সুস্থ জীবনে পদার্পণ করা। ঝুঁকি হয়ে যাবে না তো? মধুজাকে নিয়েও তো ঝুঁকিতে ছিলাম। মধুজার নষ্টমে ছিল, ওর ওরকমই মৃত্যুযোগ্য ছিল। যোগ্য অযোগ্য ব্যাপারটা বাদ দাও, আমার কাজ হাসিল করতে হলে এবার জেহেরকে কড়াভাবে জাপটে ধরতে হবে। আমি এখন বাসে, আসতে 5-6 ঘন্টা লাগবে। সাবধানে এসো। আচ্ছা, রাখছি। জুলফিকার কল কেটে বড় বড় নিঃশ্বাস নেয়। এখন সে অলিয়রকে ডাকতে পারবে না, সে তার কাজে ব্যস্ত। জুলফিকার হাঁটছে এক প্রান্ত থেকে অপর প্রান্ত, কিছুক্ষণ গুনগুন করছে আর ভাবছে। ভাবতে ভাবতেই হঠাৎ জুলফিকার পা থামিয়ে দিল, অতপর হেসে দিল, গলা দুদিকে কাত করে রক ছাড়িয়ে দেয়, তারপর সোজা বাইরের দিকে চোখ রেখে বলে, এবার তাহলে আমাকে বাঁকা পথ আরো বাঁকা করতে হবে। দরজা খুলে জুলফিকার নিচে চলে আসে, দেখতে পায় জেহের বসে আছে জুনায়েদ সওদাগরের সাথে। জেহের যেই তাকালো জুলফিকারের দিকে, জুলফিকার ওর বাম চোখ টিপ দিয়ে গলা উঁচিয়ে বলে, বউ, এই বউ। ফালাক দৌড়ে চলে আসে, আশেপাশে মানুষজন ওদের দিকে তাকিয়ে আছে। ফালাক এসে জুলফিকারকে নিয়ে এক কোণায় দাঁড়িয়ে বলে, এভাবে বউ বউ করবেন না। তাহলে কিভাবে বউ বউ করবো বউ? আমাকে বউ বলে ডাকবেন না। বউকে বউ বলে ডাকবো না? না। কেন? ডাকতে না করেছি মানে না। আমি বউ বলেই ডাকবো। ফালাক চোখ গরম দেখিয়ে বলে,
আমি বলেছি না বউ বলে না ডাকতে। জুলফিকারও তেজ দেখিয়ে বলে, আমিও বলেছি না বউ বলে ডাকবো। উফ, পাগলের সাথে পারি না। উফ, পাগলির সাথে পারি না। আমাকে একদম পাগলি বলবেন না। আমাকে একদম পাগল বলবি না। আপনি তো পাগল। তুইও তাহলে পাগলি। ধুর, ধুর, আপনি তুই ভেঙেছেন কেন? তুই এত বান্দর কেন? হুম, রাগ দেখিয়ে গলার টান দিল ফালাক। জুলফিকার পাগলা হাসি দিয়ে বলে, তোকে দেখতে রাগী বিড়ালের মতো লাগে। ডাকছিলেন কেন বলুন? ক্ষুধা লাগছে তাই। চলুন তাহলে। জুলফিকারকে নিয়ে খাবারের টেবিলে গেল ফালাক। জুলফিকার বসেছে চেয়ারে, ফালাক প্লেটে খাবার দিচ্ছে। জুলফিকার আর চোখে একবার জেহের আরেকবার ফালাককে দেখে নিল। ফালাক নিজের মতো কাজ করছে, কিন্তু জেহের ফালাককে দেখেই চলেছে। জুলফিকার এক ঢিলে দুপাখি মারতে যায়। 32 পাটি বের করে জোরেই বলে ওঠে, এই বউ খাইয়ে দে। ফালাক আশেপাশে তাকিয়ে লজ্জায় মরি মরি অবস্থা। জুলফিকারের দিকে চোখ রাঙিয়ে বলে, চুপচাপ খান, আমি এত খাইয়ে দিতে পারবো না। কেন পারবি না? আপনি কি ছোট খোকা যে খাইয়ে দেওয়া লাগবে? আমি বউয়ের হাতে খাবো, না হলে খাবোই না। গেলাম আমি উঠে। জুলফিকার উঠে নিলে ফালাক বসিয়ে দেয়, বলে, দিচ্ছি আমি খাইয়ে। জুলফিকার ঠোঁট প্রসারিত করে বসে পড়ে। ফালাক খাইয়ে দিচ্ছে জুলফিকারকে। এদিকে রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল জেহের। জুনায়েদ সওদাগর ফালাকের লজ্জা মুখ দেখে চলে গেলেন। পাগল ছেলেটার আবদার পূরণ করতে গিয়ে বৌমাকে লজ্জায় পড়তে হয়। শ্বশুর হিসেবে সে না থাকাই ভালো। খাওয়া শেষে জুলফিকার মুখ ধুয়ে ফালাকের শাড়ির আঁচল ধরে ঠিক সেই সময় নিচে নেমে আসে জিসান। মর্জিনাও থাকে ওর সাথে। জিসানকে খাইয়ে দিয়ে নিচে নামলো সে। জিসান মর্জিনাকে প্রশ্ন করে, জুলফি, এভাবে ওর কাপড় ধরছো কেন? আমি জানি না। তুই কিছুই জানিস না? তুই পচা। সেই কষ্ট করে খাইয়ে দিই, যত্ন নেই, আমি পোষা। জুলফিকার এবার ফালাকের শাড়ির আঁচল নিয়ে নিজের ঠোঁট মুছল। এটা দেখে বসা থেকে উঠে দাঁড়ালো জেহির। রোহিণী ঘর থেকে বের হয়ে এই দৃশ্য দেখে দাঁড়িয়ে থাকে। তামান্না ছবি তুলে নেয়। নিশাত খান পাশ থেকে বলে, লাভি সাবি মোমেন্ট ক্যাপচার করে রাখলেন। হুম, আমি চলে যাচ্ছি মিস রক্তটা। তামান্না শান্ত চাহনি দিল। নিশাদের দিকে তাকাতেই দেখলেও নিশাদের মুখের হাসিটা আজ প্রফুল্ল না, কেমন মিথ্যে হাসি দেখাচ্ছে নিশাদের ঠোঁটে। তামান্না হয়তো কিছু বুঝলো। মেয়ে মানুষ আজকাল যুগের, তাও আবার শিক্ষিত, এগুলো তো বুঝবেই। তামান্না ম্লান হেসে বলে, যাওয়ার সময় বলতে হয় আমি আসি। আবার আসবো বললে মনে হয় নাকি যে এই কথাটা বলবো? আসবেন না? আসতেও পারে। আমাদের এলাকাটা কেমন লাগলো? খুব ভালো। একটা কথা বলতেই হয়। কি? যশোরে মানুষের আপ্যায়ন বেস্ট। সবসময় যত্ন নেয়, আবার খাওয়া দাওয়া ত্রুটি রাখে না। এটা যশোরের মানুষের একটু আলাদা সুনাম। আচ্ছা, তাহলে আমাকে গাড়িতে উঠতে হবে। বাবা মা অপেক্ষা করছে। আঙ্কেল আন্টি বেরিয়েছে? হ্যাঁ, ওনার গাড়িতে। চলুন গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আপনাকে। শেষ আপ্যায়ন বজায় রাখার জন্য। তামান্না চোখ রাখলো নিশাদের চোখে আর ঠোঁটের দিকে। চোখ যেন আলাদা কিছু শুনতে যায়। তামান্না বুঝো না বোঝার মতো করে বলে, হ্যাঁ, শেষ আপ্যায়ন বজায় রাখতে। নিশাদ খান আর তামান্না একসাথে হেঁটে বাইরে চলে গেল। বিষয়টা নজর এড়ালো না জুলফিকারের। জুলফিকার পাগল সেজে ওদেরকে দেখতে থাকে। ফালাক জুলফিকারের দিকে চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে। জুলফিকার সবার সামনে এক এক কাণ্ড ঘটিয়ে দিচ্ছে যে সবাই তাদেরকে নিয়ে হাসাহাসি করছে। ফালাক ওর শাড়ির আঁচল কেড়ে নিয়ে ঠিক করলো। জুলফিকার মৃদু হেসে উপরে চলে গেল। গাড়ির কাছে চলে এলো নিশাদ খান আর তামান্না। নিশাদ পা থামিয়ে তামান্নার দিকে তাকালো। তামান্না মৃদু হেসে বলে, ভালো থাকবেন আঙ্কেল আন্টি, আপনারা আবার আসবেন। আচ্ছা মা, তুমিও যাবে আমাদের বাসায়? ঢাকায় গেলে অবশ্যই যাব। সত্যি যাবেন আমাদের বাসায়? যাব। আমাকে আবার আসতে বলবেন না। আসবেন আবার আপনিও। অবশ্যই আসবো, তবে যে কারণে আসবো সেই কারণটা যেন সফল হয়, এটাই চাওয়া। জুনায়েদ সওদাগর, রুবাইদা ও বাড়ির অন্যান্য সদস্য এলো। গিন্নিদের হাতে কাছের বয়াম আর মাটির খড়া আছে। এগুলো গাড়ির পেছনে রেখে রুবাইদা বলে, আমাদের যশোরের নামকরা খেজুরের রস ও গুড় দিয়ে দিলাম, সেই সাথে কিছু আচার দিয়েছি, আপা খেতে পছন্দ করে তাই। নিশাদ মায়ের দিকে ইশারা করে বলে। নাহিয়ান খান সহানুভূতির হাসি হেসে বলে,
এত কিছুর দরকার ছিল না। লিটন সওদাগর বলে, আরে দোস্ত নিয়ে যা, ভেজালবিহীন দেশীয় খাবার পাচ্ছিস, না করিস না। হেসে দিল সবাই। জুনায়েদ সওদাগর বলেন, আবার আসবেন তাহলে, আমাদের আপ্যায়নের ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নাহিয়ান খান মৃদু হেসে বলেন, এভাবে লজ্জা দিবেন না, আপনারা আপ্যায়নের কোনো ত্রুটি রাখেননি, বরং অনেক বেশি যত্ন নিয়েছেন আমাদের। আমরা আসি এবার। জুনায়েদ সওদাগর মাথা নাড়িয়ে হ্যাঁ জানালেন। নিশাদ গাড়িতে ওঠার সময় একবার তাকালো তামান্নার দিকে। নিশাদের চাহনি নজর এড়ায়নি এবার রুবাইদার কাছেও। গাড়িতে উঠে হাতটা জানালা দিয়ে বের করে সবাইকে বিদায় জানালো নিশাদ। এখান থেকে যেন তার যেতে ইচ্ছে করছে না, যেতে নিলেই মনে হচ্ছে সে তার মূল্যবান সম্পদ হারাবে। নিশাদের এমন বিষণ্ণ মনকে কেউ বুঝতে পারছে না। মনের মাঝে যে কষ্টটা লুকিয়ে রাখছে, যার জন্য শূন্যতা অনুভব, সেই তো কোনো ভাবান্তর দেখাচ্ছে না। তামান্না মিষ্টি হেসে সবাইকে বিদায় দেখালো। গাড়ি চলছে আপন গতিতে। নিশাদের চোখটা স্থির তামান্নার দিকে, তার জীবনে অজান্তে আগমনিত মিস রকজটার দিকে। তামান্না যেন নিশাদের চলন্ত গাড়ির সাথে এই চাহনিতে বুঝে নিশাদ তাকে কি বলছে। স্তব্ধ পরিবেশে গাড়ির শব্দ ছাড়া কিছুই নেই, তাও তামান্নার কানে ভেসে আসলো সেই ডাক, মিস রকচটা। তামান্না এবার ম্লান হাসি দিল। নিশাদ যতদূর পারছে তামান্নার দিকে চোখটা স্থির রাখছে। হঠাৎ করে নজর থেকে উধাও হয়ে গেল নিশাদ খানের মিস রকচটা। নিশাদ চোখটা বন্ধ করে গাড়ির ভেতর মাথাটা ঢুকিয়ে সিটে হেলান দিল। চোখে ভেসে আসছে শটান দাঁড়িয়ে থাকা সেই নারীকে। নিশাদ মৃদু হাসল। রাতের বেলা সবাই খেয়ে যে যার ঘরে গেলে ফালাক জুলফিকারের জন্য দুধ গরম করে। দুধ গ্লাসে ঢেলে টেবিলের উপর রেখে অন্য কাজ করতে থাকে। জেহের জানে জুলফিকার রাতে এক গ্লাস করে গরুর দুধ খায়। আজ এই সুযোগটার জন্যই অপেক্ষা করছিল জেহের। ফালাক অন্যদিকে মন দিতে জেহের এসে দুধের গ্লাসে কিছু নেশা জাতীয় ওষুধ দিল। ওষুধটা দিয়েই জেহের দৌড়ে চলে যায়, আড়ালে গিয়ে বলে, আজকে তুই নেশার ঘরে সব সত্যি জানিয়ে দেবে জুলফিকার, এটাই হবে তোর হারের সূচনা। ফালাক বাদাম ভিজিয়ে রাখে, সকালে উঠে সবাই খালি পেটে খাবে। ও জুলফিকারও আছে তার সাথে। তারপর গ্লাস নিয়ে চলে যায় সিঁড়ি বেয়ে উপরে। ঘরে এসে দেখে জুলফিকার পুতুল নিয়ে খেলা করছে। ফালাক দীর্ঘশ্বাস নিয়ে দরজায় লাগিয়ে দিল। জুলফিকারের সামনে বসে মুখ ভেঙচি দিয়ে বলে, বুড়া বয়সে পুতুল নিয়ে খেলে। জুলফিকার পুতুলগুলো দেখে মৃদু হেসে মনে মনে বলে, এই পুতুল যে কি কাজে লাগে এটা তো তুই বুঝবি না মেহবুবা। জুলফিকার হাবলা মার্কা হাসি দিয়ে বলে, এই বউ তুইও খেলবি? আমার অত শখ নেই বয়সকালে এসে কচি খুকি হওয়ার। এগুলো কি বলছিস তুই? ধুর পাগল। আবার পাগল বলিস? এবার কিন্তু কামড়ে দেব। এই একদম না, আমি কিন্তু এই ঘর থেকে বের হয়ে যাব। আচ্ছা কামড়াবো না। ফালাক গ্লাস এগিয়ে দিল, বলে, এটা খেয়ে নিন। মিষ্টিমা বললো রাতে ঘুমানোর আগে নাকি আপনার এটা লাগে। জুলফিকার গ্লাস নিয়ে ঢকঢক করে গিলে নেয় সম্পূর্ণ গ্লাসের দুধ। ফালাক গ্লাসটা নিয়ে পাশে রাখলো। তারপর আয়নার সামনে গিয়ে চুল আঁচড়াতে থাকে। চুল আঁচড়ানোর মাঝেই বিকট হাসি শব্দ পায় ফালাক। ভ্রুকুটি করে পেছনে ঘুরে তাকালো, দেখলো জুলফিকার উচ্চস্বরে হাসছে, ভয়ঙ্কর সেই হাসি। ফালাকে এগিয়ে আসলো জুলফিকারের কাছে। জুলফিকার হেসে চলেছে। ফালাক এসে জুলফিকারের কাঁধে হাত রাখতেই জুলফিকার মাথা উঁচিয়ে তাকালো ফালাকের দিকে। হঠাৎ করে ফালাকের অতি নিকটে এসে বলে, মেহবুবা। মেহবুবা বলতে নিলে জুলফিকারের থেকে গরম নিঃশ্বাস এসে ঠেকলো ফালাকের চোখে মুখে। ফালাক কেমন ঘুরে চলে গেল। জুলফিকার কোনো উত্তর না পেয়ে বলে, ও মেহবুবা। আহা কি টান দিয়ে সেই ডাক! ফালাক যেন এই ডাকের প্রেমে পড়ল। ফালাক নেশালো চাহনি দিল। জুলফিকার হুট করে আবারও হাসে। এটা দেখে ফালাক অবাক। ভ্রুকুচকে কিছুক্ষণ পরক করে বলে, কি হয়েছে আপনার? আমার হাসি পাচ্ছে কেন? ফালাক মুখটা বাচ্চাদের মতো করে চোখ সরু করে বলে, পাগলের পাগলামি বেড়েছে। আমি পাগল না মেহবুবা। কোন পাগল নিজেকে পাগল বলে শুনি? আপনিও নিজেকে পাগল বলবেন না, এটা জানি। না তুই জানিস না, আমি পাগল না, আমি ভালো। আমি পাগল না, না না না। আপনি পাগল পাগল পাগল। না আমি পাগল না, পাগল না, পাগল না বলে ঢলে পড়ে জুলফিকার। নেশা এবার মাথা চেড়ে উঠেছে। জুলফিকার ঢলে বিছানায় পড়ে যায়। ফালাক ঘাবড়ে গিয়ে বলে, কি হলো আপনার? মনে হয় নেশা লেগেছে। আপনি নেশা করেছেন? না তো আমি নেশা করি না। তুই আমাকে কি দিয়েছিলি? ওটা দুধের গ্লাস ছিল, মদের না যে নেশা ধরবে।
তাহলে দুধ খেয়ে আমার আজ নেশা ধরেছে। দুধ খেয়ে নেশা ধরে? তোর রাতে জাদু আছে বউ, গ্লাসে করে দুধ এনে দিলি আর আমার মদের কাজ করলো। ধুর পাগল, সত্যি কি নেশা করলো নাকি? ফালাক দুধের গ্লাসে নাকে নিতেই কেমন গুড়ি গুড়ি জিনিস দেখলো। এগুলো তো দুধে মেশায়নি সে, তাহলে কেউ এগুলো মিশিয়ে দিল নাকি? ফালাক ওগুলো কি এটা না জানলেও বুঝে নিল এই খাওয়ার ফলে জুলফিকার ঢলে পড়েছে। আচমকায় ফালাক অনুভব করলো তার তলপেটে হাত। পাশে তাকাতেই দেখলো জুলফিকার ওর হাতটা ফালাকের পেটে রাখতে চায়। কিছুক্ষণ হাত বুলিয়ে হাত থামিয়ে দিল। ফালাক শুকনো ঢোক গিলে নিল, বিড়বিড় করে বলে, বিচ্ছু বাহিনী তাহলে এই পাগলাকে আজ নেশা করিয়েছে। জুলফিকারের কানে ভেসে এলো কথাটা, কিন্তু কিছুই বলল না। হঠাৎ হ্যাঁচকা টানে ফালাককে নিজের উপর নিয়ে এলো। ফালাক হুড়মুড়িয়ে পড়ে জুলফিকারের বুকের উপর। জুলফিকার ফালাকের গাল ছুঁয়ে ফালাকের মুখে চোখ বুলিয়ে বলে, তুই অনেক সুন্দরী রে বউ। ফালাক কি করবে কি বলবে বুঝতে পারল না। জুলফিকার যে নেশায় চড়ে এসব বলছে এটা সে পরিষ্কার বুঝলো। আর মনেই বলে ওঠে, পাগলেরও কি নেশা উঠলে আজে বাজে কাজ করার ইচ্ছা জাগে? আমি পাগল নই বউ, আমি সুস্থ। আচ্ছা তাই? হ্যাঁ, জানিস আমি পাগলের অভিনয় করছি। ফালাক চোখ বড় বড় করে তাকালো। জুলফিকার আবারও বলে, আমি পাগল হয়ে তোকে বিয়ে করেছি, কালো জাদু করি আমি। ফালাক যেন কানে ভুলভাল শুনছে। জুলফিকার চোখ বন্ধ করে নেয়। ফালাক জুলফিকারের মুখে আলতো চাপড় দিয়ে বলে, কি বলছেন আপনি? হ্যাঁ, আমি পাগল নই, আমি কালো জাদু করি। আরো একটা সত্যি আছে, জানিস? কি? আমার কাছে গুপ্তধন আছে। গুপ্তধন? কোথায় পেয়েছেন আপনি? মাটি খুঁড়ে, অনেক গভীরে খুঁড়ে ওগুলো পেয়েছি। শিব মন্দিরের পাশেই একটা গুহা আছে, ওটা আমি বানিয়েছি। ওখানেই রেখেছি আমার গুপ্তধন। গুহা? হ্যাঁ, গুপ্তধন। আমার কালো জাদুর রাজ্য করতে ওখানে গুহা করেছিলাম, ওখানেই আছে আমার গুপ্তধন। ফালাক ভয়তে দূরে সরে আসে। জুলফিকার চোখে মেলে ফালাককে দেখে ঠোঁট প্রসারিত করে বলে, ভয় পেয়েছিস বউ? দূরে গেলি কেন? আপনি কি আবল তাবল বকছেন? আরে বউ, আবল তাবল না, সত্যি। ওই গুপ্তধনের মূল্য কত জানিস? কত? প্রায় 100 কোটির বেশি। আপনি 100 কোটির গুপ্তধন উদ্ধার করেছেন? হ্যাঁ। কথাটা হেসে হেসেই বলে জুলফিকার। ফালাক কিছুক্ষণ অবাক হয়ে জুলফিকারকে দেখে ফিক করে হেসে দেয়। হাসতে হাসতে এবার ফালাক নিজেই বিছানায় গড়িয়ে পড়ে। জুলফিকার নেশার দৃষ্টিতে বলে, পাগলের মতো হাসছিস কেন? পাগলের মতো কথা বললে তো পাগলের মতো হাসবই। পাগলের মতো কথা? তাই নয়তো কি? 100 কোটির গুপ্তধন কোনোদিন নিজের হাতে ধরেছেন নাকি নিজের চোখে দেখেছেন? প্রাচীনকালের গল্প জুড়ে দিয়েছেন আপনি, হাস্যকর ব্যাপার। এটা কল্পনা বউ, এটা সত্যি, গুপ্তধন আছে। ফালাক জুলফিকারের গলাটা ধরে বলে, বুঝেছি, আমার পাগল বটা নেশায় ডুবে পুরাতন যুগে পাড়ি দিয়েছে। জুলফিকার কিছু বলার জন্য চোখ মেলে ফালাকের দিকে তাকালো। দেখে ফালাক শুয়ে আছে আর চোখটা উপরের দিকে। জুলফিকারের চোখ ফালাকের দিকে যেতেই দেখলো শাড়ির আঁচল সরে গেছে, কাপড় ঠিক জায়গায় নেই, গলার স্থানটা উন্মুক্ত করা। জুলফিকার এমনিতেই নেশা করেছে, এখন যেন আরো বেশি নেশায় ডুবে যায় পাশের নারীর এমন অবস্থা দেখে। কোনো কিছু কাজ করছে না এখন জুলফিকারের মাথায়। মাথাটা এগিয়ে মুখ ডুবিয়ে দিল ফালাকের গলার কাছে। ফালাক আচমকা এমন কাণ্ডে থমকে গেল। এটা যে ঘটবে সে ভাবতেই পারেনি। জুলফিকার ওর স্বামী অধিকার ধীরে ধীরে আদায় করে নিতে ব্যস্ত। ফালাক হাতটা দিয়ে জুলফিকারকে বাধা দিতে নিলেও পারছে না সে। কেন জানি তার বাধা দেওয়ার ইচ্ছে জাগছে না। জুলফিকারের আদুরে স্পর্শে ফালাক বাধা না দিয়ে বরং সায় জানালো। বন্ধ করে আজ স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা আদান প্রদান ঘটছে। ফালাক চোখ বন্ধ করে নিল। জুলফিকার এক পলক ফালাকের মুখের দিকে তাকালো, তারপর নিজের কাজে মত্ত হতে নেয়। ফালাকের বন্ধ চোখের দিকে চোখ রেখে বলে, বউ। ফালাক চোখ মেলে তাকায়। জুলফিকারের নেশার ঘোরে সেই বাক্যটা বলে, বাসর করবি না বউ? ফালাক মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলে, পাগলটা নেশা করেও পাগলামি করছে। জুলফিকার মাতাল হয়ে আছে, তবুও তার ফালাকের লজ্জা মুখ দেখার শখ জেগেছে। মুখে ললাটে চুম্বন দিয়ে বলে, ইয়া হাবিবি।
ফালাক ভ্রু কুচকালো, কিন্তু কিছুই বলতে পারল না। এই ইয়া হাবিবি বলার মানে কি? প্রশ্ন করারও উপায় নেই, কারণ জুলফিকার তাকে উন্মাদনায় ভাসাতে ব্যস্ত। ধীরে ধীরে আজ দুজনের পরিপূর্ণ মিলন হয়েই গেল। নিজের ঘরে বসে অপেক্ষার প্রহর গুনছে জেহের। হয়তো রাতে নয়তো সকালে বাড়িতে বোম ফাটবে। জুলফিকার আজ তার সত্যিটা জানাবেই, কারণ ওষুধের প্রতিক্রিয়া এমন যে নেশার ঘরে মুখ থেকে সত্যি কথা বের হয়ে আসে। কিন্তু জেহের এটা জানে না যে ফালাক জুলফিকারের মাঝে আজ কী ঘটছে। বেচারা জানলে নিজের এই কুবুদ্ধিতে নিজেকে থাপড়াতো। এখন শুধু অপেক্ষায় আছে ফালাকের সত্যিটা জানার পর কি অনুভূতি এটা দেখার।